একটা প্রশ্ন কিন্তু প্রায় মাথায় আসে, তাই না? এককালে যে বাংলাকে বলা হতো সোনার বাংলা, তার সেই বিশাল ধন সম্পদ সব গেল কোথায়? চলুন এই আলোচনাতে আমরা ঠিক এটাই দেখব, কিভাবে ব্যবসার মুখোশ পরে আসা একটা কোম্পানি ধীরে ধীরে একটা গোটা অঞ্চলকে একেবারে নিঃস্ব করে দিয়েছিল। আচ্ছা, সোনার বাংলা এই কথাটা কিন্তু শুধু মুখের কথা ছিল না, কোনো উপমাও না। এটা ছিল একেবারে বাস্তব। ভাবা যায় এই বাংলার মসলিনকে সোনার চেয়েও দামি বলা হতো। আর এখানকার ফসল, রেশম, চিনি এগুলো ইউরোপের বাজারে বিক্রি হতো একেবারে আকাশ ছোঁয়া দামে। মানে এক কথায় বলতে গেলে এক অবিশ্বাস্য সমৃদ্ধির সময় ছিল সেটা। শুনলে অবাক হতে হয় জানেন, ১৭০০ সালের দিকে গোটা পৃথিবীর মোট যা সম্পদ ছিল তার প্রায় ২৫% ছিল ভারতে, আর তার একটা বিরাট অংশ আসত কিন্তু এই বাংলা থেকে। চিন্তা করা যায়, এটাই ছিল তখনকার দিনে বাংলার অর্থনৈতিক ক্ষমতার একটা ঝলক। তাহলে আসল প্রশ্নটা তো এখানেই, এত প্রাচুর্য, এত সম্পদ সব কোথায় হাওয়া হয়ে গেল? কিভাবে মাত্র কয়েকটা দশকের মধ্যেই এই সোনার বাংলা তার সব কিছু হারিয়ে ফেলল? চলুন সেই গল্পটাই এবার ধাপে ধাপে খোলাসা করা যাক। গল্পের শুরুটা কিন্তু কোনো সরাসরি যুদ্ধ বা বিজয় দিয়ে হয়নি। শুরুটা হয়েছিল ব্যবসার আড়ালে লুকিয়ে থাকা একটা গভীর ষড়যন্ত্র দিয়ে। ওরা এসেছিল ব্যবসায়ী সেজে, শাসক হিসেবে নয়। সেই ১৬০০ শতকের কথা। ইংরেজরা যখন প্রথম এখানে পা রাখল, তাদের হাতে কিন্তু তরোয়ার ছিল না, ছিল ব্যবসার কাগজপত্র। মুঘল সম্রাটদের কাছ থেকে অনুমতি নিয়ে তারা বাংলা জুড়ে একের পর এক কারখানা আর কুঠি বানাতে শুরু করে। সবাই তো তখন ভাবছে, আরে এরা তো নিরীহ ব্যবসায়ী। কিন্তু কে জানত এই ব্যবসার আড়ালেই আস্তে আস্তে একটা সাম্রাজ্যের স্বপ্ন বোনা হচ্ছে। আর ঠিক তখনই তাদের হাতে তুলে দেওয়া হলো একটা মারাত্মক অস্ত্র, নাম তার দস্তক। কি ছিল এটা? এটা ছিল বলতে পারেন একটা স্পেশাল পারমিট, যার জোরে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কোনো রকম ট্যাক্স বা শুল্ক ছাড়াই ব্যবসা করার সুযোগ পেয়ে গেল। মানে এটা ছিল একটা অন্যায় ক্ষমতার চাবিকাঠি। এর ফল কি হলো? ফল হলো মারাত্মক। ভাবুন একবার, একদিকে বাংলার ব্যবসায়ীদের সবকিছুর ওপর ট্যাক্স দিতে হচ্ছে, আর অন্যদিকে ইংরেজরা ব্যবসা করছে একেবারে ট্যাক্স ফ্রি। স্বাভাবিকভাবেই দেশীয় ব্যবসায়ীরা তো আর এই অসম প্রতিযোগিতায় টিকতে পারল না। তারা ধীরে ধীরে দেউলিয়া হতে শুরু করল, আর ইংরেজরা ওরা দেখতে দেখতে পুরো বাজারটা নিজেদের কবজায় নিয়ে নিল। তো অর্থনৈতিক দখল তো হলো, এরপর এলো সেই ঐতিহাসিক মুহূর্তটা যা বাংলার ভাগ্যকে চিরদিনের জন্য পাল্টে দিল। মানে ব্যবসা থেকে সরাসরি শাসকের আসনে বসার সেই পালা। ১৭৫৭ সাল, পলাশির যুদ্ধ। এটা নিছক একটা যুদ্ধ ছিল না, বলা যায় এটা ছিল বাংলার স্বাধীনতার কফিনে শেষ পেরেক। নবাব সিরাজউদ্দৌলার পরাজয়ের সঙ্গে সঙ্গেই ক্ষমতার চাকাটা একেবারে উল্টো দিকে ঘুরে গেল। এই একটা যুদ্ধের পর ইংরেজরা আর ব্যবসায়ী থাকল না, তারা রাতারাতি হয়ে গেল বাংলার শাসক। তাদের আসল মতলবটা এবার দিনের আলোর মতো পরিষ্কার। আর ক্ষমতা হাতে আসার পর যা শুরু হলো, তাকে আর কোনো রাখ ঢাক করে অর্থনৈতিক নীতি বলা যাবে না। ওটা ছিল সরাসরি একেবারে পরিকল্পিত লুটপাট। ১৭৬৫ সাল, তারা মুঘল সম্রাটের কাছ থেকে আদায় করে নিল দেওয়ানি। এর মানে কি? এর মানে হল বাংলার সমস্ত খাজনা বা ট্যাক্স আদায়ের ক্ষমতা চলে গেল একটা বিদেশি কোম্পানির হাতে। একবার ভাবুন তো ব্যাপারটা, কি অবিশ্বাস্য একটা ঘটনা। আর এই ক্ষমতা পেয়ে তারা যা শুরু করল তা আরও ভয়াবহ। গরিব কৃষকদের উপর চাপানো হলো এমন করের বোঝা যা দেওয়া অসম্ভব ছিল, আর যারা দিতে পারত না তাদের ওপর চলত অকথ্য অত্যাচার। কেড়ে নেওয়া হতো তাদের শেষ সম্বল, মানে জমিটুকুও। এভাবেই বাংলার মানুষের রক্ত পানি করা টাকায় ভরে উঠছিল ইংল্যান্ডের রাজকোষ। ঐতিহাসিকরা এই পুরো প্রক্রিয়াটাকে একটা নাম দিয়েছেন, ড্রেন অফ ওয়েলথ, মানে সম্পদের নিষ্কাশন। সোজা কথায় প্রতি বছর জাহাজের পর জাহাজ ভরে বাংলার টাকা, সোনা, সম্পদ সব চলে যেতে থাকল ইংল্যান্ডে। আর বাংলা ধীরে ধীরে একটা শূন্য খোলসের মতো হয়ে গেল। কিন্তু শুধু ট্যাক্স লুট করেই ওরা থামেনি। ওদের পরের টার্গেট ছিল বাংলার বিশ্ববিখ্যাত শিল্পকে একেবারে শেষ করে দেওয়া। আচ্ছা, বাংলার মসলিনের কথা কেই শুনিনি? এতটাই সূক্ষ্ম ছিল সেই কাপড় যে বলা হতো একটা পুরো শাড়ি নাকি আঙুলের আংটির মধ্যে দিয়ে গলে যেত। এই অবিশ্বাস্য শিল্পটাই ছিল ব্রিটিশদের চোখের বিষ। আসল কারণটা কি ছিল জানেন? ইংল্যান্ডের মেশিনে তৈরি কাপড় বাংলার মসলিন বা অন্য টেক্সটাইলের সঙ্গে কোয়ালিটিতে বা দামে কোনোভাবেই পাল্লা দিতে পারছিল না। তাই তারা বেছে নিল এক ভয়ঙ্কর পথ। বাংলার তাঁতিদের জোর করে কাজ বন্ধ করিয়ে দেওয়া হলো। তাদের ওপর চলল অকথ্য অত্যাচার, এমনকি ইতিহাসে তাদের আঙুল কেটে দেওয়ার মতো নৃশংসতার কথাও শোনা যায়।
লক্ষ্য ছিল একটাই, বাংলার শিল্পকে ধ্বংস করে ইংল্যান্ডের কারখানার জন্য একটা তৈরি বাজার বানানো। এই লাগাম ছাড়া শোষণ আর লুটপাটের ফল যা হওয়ার ঠিক তাই হল। বাংলা এক মানবসৃষ্ট ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হল, যা ইতিহাসের পাতায় একটা কালো অধ্যায় হয়ে থাকবে। সালটা ছিল ১৭৭০। বাংলায় নেমে এলো এক ভয়ঙ্কর দুর্ভিক্ষ, যা ইতিহাসে ৭৬-এর মন্বন্তর নামে পরিচিত। এই এক দুর্ভিক্ষে বাংলার প্রায় ১/৩ মানুষ, ভাবা যায় প্রায় ১ কোটি মানুষ শুধু না খেতে পেয়ে মারা গিয়েছিল। আর সবচেয়ে মর্মান্তিক ব্যাপার কি ছিল জানেন? যখন লাখ লাখ মানুষ না খেতে পেয়ে রাস্তায় মরে পড়ে আছে, তখনও ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাদের ট্যাক্স ১ পয়সাও কমায়নি। বোঝাই যায় মানুষের জীবনের চেয়ে তাদের কাছে মুনাফার হিসাবটাই অনেক বেশি জরুরি ছিল। এখন প্রশ্নটা হলো, এটাকে কি আদৌ শাসন বলা যায়, নাকি এটা ছিল ঠান্ডা মাথায় করা একটা নির্লজ্জ, নির্দয় লুটপাট? এর উত্তরটা বোধহয় ইতিহাসের পাতায় পাতায় লেখা আছে। তাহলে পুরো ঘটনাটা যদি আমরা একবারে দেখি, এটা ছিল একটা নিখুঁত, পরিকল্পিত নীল নকশা। ধাপগুলো পরিষ্কার। প্রথমে ব্যবসায়ী সেজে আসা, তারপর অন্যায় নিয়ম দিয়ে বাজার দখল করা, এরপর রাজনৈতিক ক্ষমতা কেড়ে নেওয়া, আর সবশেষে সরাসরি লুট শুরু করা। এটা কোনো ধাপেই একটা দুর্ঘটনা ছিল না। আর যখন এদেশের মানুষ এই পুরো ষড়যন্ত্রটা বুঝতে পারল, ততদিনে অনেক দেরি হয়ে গেছে। যে বাংলা একদিন সম্পদে ঝলমল করত, সেই সোনার বাংলা তখন এক গরিব নিঃস্ব দেশে পরিণত হয়েছে। ওরা এসেছিল ব্যবসায়ী হয়ে, কিন্তু যখন গেল, তখন সঙ্গে নিয়ে গেল বাংলার প্রায় সবকিছু, তার সম্পদ, তার শিল্প, এমনকি তার ভবিষ্যৎটাও। আর পিছনে রেখে গেল শুধু এক গভীর শূন্যতা, যে শূন্যতা পূরণ হতে আমাদের বহু বহু বছর অপেক্ষা করতে হয়েছে।